আজকে আমরা যেটা পড়ছি দেখো বায়োটেকনোলজির, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল বা রিকম্বিনেন্ট ডিএনএ ফরমেশন। অর্থাৎ যখন আমরা ল্যাবরেটরির মধ্যে কোনো সময় অ্যাকচুয়ালি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করি, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যখন আমরা একটা জিন অফ ইন্টারেস্ট, ধরো আমি ইনসুলিন প্রোডাকশন করতে চাইছি, তাহলে হিউম্যান বডি থেকে ইনসুলিন হয়তো মানে ইনসুলিন প্রডিউসিং ডিএনএটাকে আলাদা করা হয়েছে। এবার সেই ডিএনএটার সাথে যখন আমরা কোনো একটা প্লাজমিড ডিএনএ বা যেটাকে আমরা ভেক্টর ডিএনএ বলি তার অ্যাকচুয়ালি সংযুক্ত করতে যাব, তাকে যখন অ্যাকচুয়ালি প্লাজমিড ডিএনএর মধ্যেতে যখন ইনসুলিনের ডিএনএটাকে ইনসার্ট করতে যাব, সেই পদ্ধতিটাই এখানেতে পড়বো যে কৃত্রিমভাবে কি করে সেই রিকম্বিনেন্ট ডিএনএ আমরা তৈরি করি। এবার যখনই আমরা যেটা জিন অফ ইন্টারেস্ট, যে ডিএনএটাকে আমরা তাকে অ্যাকচুয়ালি প্রবেশ করাতে চাইছি, সেটাকে বলা হয় প্যাসেঞ্জার ডিএনএ। মানে এখানে এই যে ইনসুলিনের ডিএনএটা আমি অ্যাকচুয়ালি প্লাজমিডের ভেতরেতে ঢোকাতে চাইছি, তাহলে এখানে ইনসুলিন প্রডিউসিং যে ডিএনএটা রয়েছে সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার ডিএনএ, বা যেটাকে বলা হয় ডিএনএ ইনসার্ট, বা আমরা অনেক সময় এটাকে বলে থাকি জিন অফ ইন্টারেস্ট। মানে এটার উপরে বেস করিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজটা করছি। অন্যদিকে দেখো, যখনই এই টেকনিকের কথা আসে, এই টেকনিকটা নিয়ে সবার প্রথম অ্যাকচুয়ালি যে কাজ করেছিল সেটা হচ্ছে দুজন, একজন হচ্ছে স্ট্যানলি কোহেন আর হারবার্ট বয়ার। এরা দুজনই কিন্তু এই আর্টিফিশিয়াল রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ একটা জীবের ডিএনএ এর মধ্যেতে সেকেন্ড একটা জীবের ডিএনএ কে প্রবেশ করানোর যে কাজটা, এটা সবার ফার্স্টে কিন্তু এই দুজন সায়েন্টিস্টই অ্যাকচুয়ালি করেছিল। এবং সেখানেতে যখন তারা এই কাজটা করতে গেছিল, তারা যেটা করেছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সালমোনেল্লা যে প্লাজমিড যেটা রয়েছে, সেই প্লাজমিডকে তার সাথে অ্যাকচুয়ালি মানে এটাই তারা ভেক্টর হিসেবে অ্যাকচুয়ালি ইউজ করেছিল যে এটা, এবং সেইটাকে নিয়ে ইকোলাই ব্যাকটেরিয়ার দেহের মধ্যেতে এরা প্রবেশ করেছিল। তো সেই জন্য এদের যে মানে কাজটা, এদের কিন্তু কাজটা হচ্ছে প্রথম কাজ যেটা তোমার অ্যাকচুয়ালি যে একটা জীবের দেহের ডিএনএ কে নিয়ে অন্য জীবের দেহের মধ্যেতে দিয়ে দেওয়া, সেই ব্যাপারটা কিন্তু সবার ফার্স্টেতে অ্যাকচুয়ালি এরাই ইন্ট্রোডিউস করেছিল। তো সেই কারণে যখনই এই ধরনের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কথা আসে বা প্লাজমিডের সাথে অন্য কোনো একটা ডিএনএ অ্যাটাচমেন্টের কথা আসে, সেইখানেতে সবসময় কিন্তু যেটা বলা হয় যে সেটা মানে এদের দুজনকার নাম কিন্তু সবার ফার্স্টেতেই দেখো আসে, একটা হচ্ছে কোহেন আর একটা হচ্ছে বয়ার। এটা হচ্ছে 1972। এবার যখন আমরা এই ডিএনএ নিয়ে কথা বলি, তখন এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বিভিন্ন রকম ডিএনএ এর কথা অ্যাকচুয়ালি কিন্তু আসে। তার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ। কমপ্লিমেন্টারি বা পরিপূরক ডিএনএ বা সিডিএনএ যেটা বলে, সেটা হচ্ছে যে কোনো সময় আরএনএ থেকে যদি ডিএনএ প্রস্তুত করা হয়, তখন সেই পদ্ধতিটাকে বলা হয় অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি ডিএনএ। যেমন দেখো, এটা একটা আরএনএ রয়েছে, এই আরএনএ থেকে সবার প্রথম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা এনজাইম হয়, যে এনজাইম দেখো আরএনএ থেকে প্রথম তৈরি করলো ডিএনএ, এবং এই ডিএনএটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এর ওপরেতে ডিএনএ পলিমারেজ যখন কাজ করে, তখন সেখান থেকে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয়। এবার এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এনজাইম যেটা রয়েছে, যেটার নাম হচ্ছে দেখো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আরএনএ ভাইরাসের মধ্যে থাকে, মানে এইচআইভি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাস, এদের মধ্যে থাকে। এবং এরা যখন কোনো হিউম্যানকে ইনফেক্ট করতে যায়, হিউম্যানের যেহেতু দেখো অ্যাকচুয়ালি জিনোম বা জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে ডিএনএ, সেই জন্য হিউম্যান বডিতে ঢোকার পর এরা নিজেদের আরএনএ যেটা রয়েছে, সেই আরএনএটাকে অ্যাকচুয়ালি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই এনজাইমটার মাধ্যমে ডিএনএতে কনভার্ট করে, এবং তারপর সেই ডিএনএটাকে অ্যাকচুয়ালি প্রবেশ করিয়ে দেয় সেটা হচ্ছে আমাদের দেহের সেলের ভেতর। তো ন্যাচারালি এই পদ্ধতিতে যখন কোনো সময় আরএনএ থেকে ডিএনএ প্রিপেয়ার করা হয়, তখন সেই ডিএনএটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ। এবার অনেক সময় দেখা যায় যে হয়তো হিউম্যান ইনসুলিন তৈরি করতে যাওয়া হচ্ছে, এবার ডাইরেক্টলি সেলের ভেতর থেকে ডিএনএ ওইভাবে এক্সট্র্যাক্ট করাটা একটু অসুবিধাজনক হয়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়ালি আমরা জানি যে ইনসুলিন যে প্রোটিনটা, এটা তৈরি হয় কোথায়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল কিছু কালেক্ট করা হয়, এবং কালচার মিডিয়ামেতে মানে অ্যাকচুয়ালি টিস্যু কালচারের মাধ্যমে সেই সেলটাকে কিছুটা সংখ্যায় বাড়িয়ে নেওয়া হয়। তারপর তার সাইটোপ্লাজম থেকে আরএনএ গুলোকে বার করা হয়। ন্যাচারালি সেখানেতে যেহেতু ইনসুলিন প্রোডাকশন হয়, ইনসুলিনের আরএনএ প্রচুর সেখানে থাকে, এবং পিউরিফাই করে আরএনএটাকে সেপারেট করে নিয়ে অনেক সময় সেখানেও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম অ্যাপ্লাই করলে দেখা যায় আরএনএ থেকে এই একই পদ্ধতিতে কিন্তু ডিএনএ যেটা সেটা তৈরি হয়। এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে আরএনএ থেকে প্রথম তৈরি হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, তারপর দেখা যাবে ডিএনএ পলিমারেজ এনজাইম বলে একটা এনজাইম আছে, সেটা এসে
এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএতে তৈরি করে। এইভাবে যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে তখন সেই জিনিসটাকে বলছে কমপ্লিমেন্টারি ডিএনএ। এবার এই ডিএনএটা দেখো সার্কুলার ডিএনএও হতে পারে বা কোনো ক্ষেত্রে এটা কিন্তু লিনিয়ার ডিএনএও এই গঠনটা যেটা সেটা তৈরি করতে পারে। তো এই জিনিসটাই যে আরএনএ থেকে ডিএনএ ফরমেশন যে পদ্ধতি সেটাকেই বলা হয়, এবং সেইখানে যে ডিএনএটা তৈরি হয় মানে আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, আর এই পদ্ধতিতে যে ডিএনএটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ। এবার অন্যদিকে অনেক সময় দেখা যায় যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করে কোনো ডিএনএকে র্যান্ডামলি ছোট ছোট টুকরোতে যখন কেটে নেওয়া হয় তখন সেগুলোকে বলা হয় র্যান্ডাম ডিএনএ। এটা দেখবে অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় যে কোনো সময় আমরা হয়তো চাইছি কোনো একটা জীবের ক্ষেত্রে, ধরো ইনসুলিনের ডিএনএটাকে আমি চাইছি, সেক্ষেত্রে ডাইরেক্টলি আমি বডির কোনো একটা সেলের ডিএনএ নিলাম এবং সেই ডিএনএটাকে ছোট ছোট টুকরোতে কেটে নিলাম। যখনই ওরকম ছোট ছোট টুকরোতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটছি তখনই সেই যে ছোট ছোট টুকরোগুলো তৈরি হলো ডিএনএ সেইটাকে বলা হয় র্যান্ডাম ডিএনএ। তো সেই ডিএনএটাকে বলা হয় র্যান্ডাম ডিএনএ। আর কোনো সময় দেখা যায় আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে যদি আমরা একটা ডিএনএ থেকে আবার একটা ডিএনএ তৈরি করি তখন সেই ডিএনএটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিনথেটিক ডিএনএ। যেমন দেখা যায় পিসিআর বলে একটা ডিভাইস আছে যেটাকে বলা হয় পলিমেরাইজ চেইন রিঅ্যাকশন। সেই পিসিআর ডিভাইসের থ্রু দিয়ে আমরা আর্টিফিশিয়ালি একটা ডিএনএ থেকে আবার নতুন ডিএনএ তৈরি করতে পারি। তো এইভাবে যখন আমরা আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে ডিএনএ থেকে অপর ডিএনএ তৈরি করি তখন সেই ডিএনএগুলোকে বলা হয় সিনথেটিক ডিএনএ। এটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় যে কোনো সময় কোনো ক্রাইম বা কিছু হলে সেক্ষেত্রে হয়তো কোনো সাসপেক্ট যার হয়তো সেখানেতে হয়তো কোনো ব্লাড ড্রপ পাওয়া গেছে বা কোনো চুল পাওয়া গেছে বা হয়তো অ্যাকচুয়ালি কিছু সেল পাওয়া গেছে, তো এইরকম যদি কোনো সময় হয় তাহলে সেখানেতে অ্যাকচুয়ালি যে ক্লু রয়েছে সেই ক্লু থেকে যে সেলগুলো পাওয়া গেল সেইগুলো নিয়ে কিন্তু যাদেরকে সাসপেক্ট করা হচ্ছে সেখান থেকে ডিটেক্ট করা হয় যে অ্যাকচুয়ালি কে মানে ওই ক্রাইম অ্যাকচুয়ালি বা কে ক্রিমিনাল সে রয়েছে বা কে ক্রাইমটা করেছে। তো সেই জন্য ক্লুটা যেহেতু খুব সামান্য হয় তখন যেটা করা হয় যে ওই সেলগুলো থেকে ডিএনএটাকে এক্সট্র্যাক্ট করে সেই ডিএনএটাকে পিসিআর ডিভাইসের থ্রু দিয়ে আর্টিফিশিয়ালি বাড়িয়ে নেওয়া হয় যাতে কোনো সময় কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে ডিএনএ যদি নষ্টও হয় তাহলে ক্লুটা কোনোদিনই একদম পুরোপুরি নষ্ট হয়ে যায় না। তো এইভাবে যখন আর্টিফিশিয়ালি ডিএনএকে বাড়ানো হচ্ছে তখন সেটা সেই ডিএনএগুলোকে সব বলছে সিনথেটিক ডিএনএ। এবার দেখা যায় যে যখনই আমরা কোনো সময় এইভাবে ডিএনএ ক্লোনিং করছি বা জিন ক্লোনিং করছি তো সেই পদ্ধতিটা কি বলা হয় মলিকিউলার ক্লোনিং বা জিন ক্লোনিং। তো এই মেকানিজমটা আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে থাকি। এবার দেখো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যখন আমরা অ্যাপ্লাই করি সেখানেতে যেটা আমরা করি দেখো সবার প্রথম সেটা হচ্ছে আইসোলেশন অফ ডিএনএ অর জিন অফ ইন্টারেস্ট। প্রথম যেটা করছি যে ডিএনএটাকে আমরা অ্যাকচুয়ালি মানে কপি করতে চাইছি বা যে ডিএনএটা থেকে প্রোটিন তৈরি করতে চাইছি, যেমন ইনসুলিন প্রোডাকশনের সময় অ্যাকচুয়ালি হিউম্যান ইনসুলিন আমি ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি করতে চাইছি ইকোলাইয়ের মধ্যে, তাহলে আমাকে কি করতে হচ্ছে হিউম্যান বডি থেকে অ্যাকচুয়ালি ওই ডিএনএটাকে কেটে তার ক্রোমোসোম থেকে বার করতে হবে। অথবা যেটা আমি করতে পারি যে আরএনএ থেকে আর্টিফিশিয়ালি আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম অ্যাপ্লাই করে সেই আরএনএ থেকে ডিএনএ সেখানে প্রস্তুত করতে পারি। তো সেখানে দেখো যে কোনো পদ্ধতিতেই আমরা দেখো ডিএনএ প্রিপেয়ার করতে পারি, সেটা কমপ্লিমেন্টারি ডিএনএ হতে পারে আরএনএ থেকে মানে অ্যাকচুয়ালি দেখো ডিএনএ প্রস্তুত করেও হতে পারে, অথবা সেটা হচ্ছে ডিএনএ মানে অ্যাকচুয়ালি আমাদের ক্রোমোসোমগুলোকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ছোট ছোট টুকরোতে কেটে র্যান্ডাম ডিএনএ যেগুলোকে বললাম সেই র্যান্ডাম ডিএনএ থেকেও আমি আমার ইনসুলিনের জিন সেটা অ্যাকচুয়ালি কালেক্ট করতে পারি। এবার কালেক্ট করার পরই যে কাজগুলো করতে হয় দেখো মানে এই কালেকশন যখন আমরা করতে যাই তখন আমার জিন অফ ইন্টারেস্ট বিভিন্ন হতে পারে। আমি অ্যাকচুয়ালি দেখো যেমন কোনো অ্যানিমাল সেল থেকেও ডিএনএ নিতে পারি, কোনো ব্যাকটেরিয়া থেকেও ডিএনএ নিতে পারি, কোনো প্লান্ট থেকেও নিতে পারি, কোনো ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখো যে আমার প্রয়োজন হলে আমি কিন্তু কোনো ফাঙ্গাস থেকেও ডিএনএ প্রয়োজন হলে নিতে পারি। এবার যদি ব্যাকটেরিয়া হয় দেখো ব্যাকটেরিয়া প্লান্ট বা ফাঙ্গাসের ক্ষেত্রে সেলের বাইরেতে অ্যাকচুয়ালি সেল ওয়ালের একটা কভারিং থাকে যেটা একটা হার্ড কভারিং। সবার প্রথমে কভারিংটা কিন্তু নষ্ট করতে হয়, কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে সমস্যাটা কম্পারেটিভলি কম কারণ সেখানে ওরকম হার্ড কভারিং কিছু নেই, জাস্ট সেল মেমব্রেন আছে এবং সেল মেমব্রেন কিন্তু খুব ইজিলি সেটা ডিস্ট্রয় করা সম্ভব অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে। তো সেই জন্য যখনই হার্ড কভারিং থাকে যদি অ্যাকচুয়ালি এটা ব্যাকটেরিয়া হয় তাহলে ব্যাকটেরিয়ার বাইরের যে সেল ওয়ালটা তৈরি হয় সেটা পেপটাইড ও গ্লাইক্যান দিয়ে তৈরি হয়।
সেটাকে নষ্ট করার জন্য সবার প্রথম ওই ব্যাকটেরিয়াটা যে কালচার মিডিয়ামে রাখা রয়েছে সেখানেতে লাইসোজাইম অ্যাপ্লাই করা হয় এই সেল ওয়ালটাকে ডিস্ট্রয় করার জন্য। যদি এটা প্ল্যান্ট সেল হয় তাহলে তার ক্ষেত্রে সেল ওয়াল যেটা তৈরি হয় সেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, তাহলে সেটাকে ডিস্ট্রয় করার জন্য যে এনজাইমটা ইউজ করা হয় সেটা হচ্ছে সেলুলেজ। ঠিক সেরকম যদি এটা অ্যাকচুয়ালি ফাঙ্গাস হয়, ছত্রাক হয়, তাহলে এই সেল ওয়ালটা ফর্মেশন হয় তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাইটিন দিয়ে, তাহলে তার ক্ষেত্রে ওটাকে ডিস্ট্রয় করার জন্য কাইটিনেজ অ্যাপ্লাই করা হয়। এবার যখনই হার্ড কভারটা রিমুভ হয়ে যাবে তাহলে শুধু সেল মেমব্রেন আর তার ভেতরে সেলুলার কম্পোনেন্টগুলো থাকবে, তাহলে সেইভাবেই ধরো অ্যাকচুয়ালি সেল ওয়াল যে হার্ড স্ট্রাকচার সেটাকে রিমুভ করা হলো। এরপর যেটা করা হয় সেটা হচ্ছে টিস্যু হোমোজিনাইজার। ওই কালচার মিডিয়াম থেকে সেলগুলোকে কালেক্ট করা হয়, কালেক্ট করে টেস্ট টিউবের মধ্যে দেওয়া হয়, এবং টেস্ট টিউবের মধ্যেতে দেখো এখানেতে একটা পিস্টন মতো রয়েছে, এবং দেখেই বুঝতে পারছো যে এর ভেতরেতে যেটা করা হয় সেটা হচ্ছে 5% NaCl একটা সলিউশন নেওয়া হয়। 5% NaCl সলিউশন এই জন্য নেওয়া হয় যে অ্যাকচুয়ালি দেখো যে ওখানে যাতে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ না হয় সেই জন্য ওই 5% সলিউশনটা নেওয়া হয়। দিয়ে এবার সেখানে তো ওই অ্যানিমাল সেল বা প্লান্ট সেলের যে টিস্যুগুলো সেগুলোকে নিয়ে ওই ভেতরেতে এই পিস্টনটা দিয়ে চিপে চিপে বা ঠুকে ঠুকে আস্তে আস্তে জিনিসটাকে গোটাটাই অ্যাকচুয়ালি মানে গোটা যে সেলগুলো ওখানে রয়েছে সেলগুলোকে পুরোটাই স্ম্যাশড করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, যাতে ভেতর থেকে সেলের আউটার কভারিংগুলো নষ্ট হয়ে গিয়ে ওখানে আস্তে আস্তে ভেতরকার যে ডিএনএ গুলো রয়েছে সেই ডিএনএ গুলো বাইরের দিকে বেরিয়ে আসে। এরপর যেটা করা হয় সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ করলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সমস্ত বায়োমলিকিউল যেগুলো রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সেগুলো আস্তে আস্তে সেডিমেন্টেড হয়ে যাবে, আর অন্যদিকে জল যেটা রয়েছে সেই জলটা ওপরের দিকে সেপারেট হয়ে যাবে। এবার প্রয়োজন অনুসারে সেই অংশ যেটা রয়েছে সেটা কিন্তু বাইরের দিকে মানে যেটা সলিউশন যেটা রয়েছে সেটা কিছুটা কিন্তু ফেলেও দেওয়া যেতে পারে। এবার এখানকার মধ্যে অ্যাকচুয়ালি ডিএনএ যেগুলো রয়েছে সেই ডিএনএ কে সেপারেট করতে হবে। তো সেটার জন্য যেটা করা হয় যে ওখানকার মধ্যে যে সলিউশনটা সেন্ট্রিফিউজ করা হলো সেই সেন্ট্রিফিউজের মধ্যে দেখো ওই সেল ওয়াল বা এই জিনিসগুলো যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো সব সেডিমেন্টেড হয়ে যায়, আর বাকি জিনিসগুলো সব কিন্তু ওই সলিউশনের মধ্যে ভাসছে। এবার এখানকার মধ্যেতে সবার প্রথম দেখো প্রোটিয়েজ, লাইপেজ, অ্যামাইলেজ এবং আরএনএস, মানে প্রোটিন নষ্ট করবে, লিপিড নষ্ট করবে, কার্বোহাইড্রেট নষ্ট করবে এবং আরএনএ নষ্ট করবে, এই সমস্ত সলিউশনগুলো ওখানেতে দিয়ে দেওয়া হয়। তাহলে সেখানে দেখো প্রোটিন নষ্ট হয়ে যাবে, ফ্যাট নষ্ট হবে, কার্বোহাইড্রেট নষ্ট হবে, আরএনএ নষ্ট হবে, কিন্তু ডিএনএ কে নষ্ট করার কোনো এনজাইম ওখানে দেওয়া হলো না। তো সেই জন্য ডিএনএ কিন্তু ইনট্যাক্ট থাকবে। এবার ওখানেতে যেটা করা হয় আইস কোল্ড ইথানল ওখানে অ্যাপ্লাই করা হয়। যখনই আইস কোল্ড ইথানল ওখানে অ্যাপ্লাই করা হয় তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি ওইখানেতেই মানে আইস কোল্ড ইথানল যখনই অ্যাপ্লাই করা হচ্ছে ওর মাঝেতেই অ্যাকচুয়ালি ডিএনএ যেটা সেই ডিএনএ মলিকিউলটা সেপারেট হয়ে ওরা কিন্তু ভেসে ওঠে, কারণ বাকি স্ট্রাকচারগুলো সব ভেঙে গেছে, সব নষ্ট হয়ে গেছে, কারণ প্রোটিনকেও নষ্ট করার এনজাইম দিয়েছি, কার্বোহাইড্রেটকেও নষ্ট করার এনজাইম দিয়েছি, ফ্যাটকেও নষ্ট করার এনজাইম দিয়েছি, আরএনএকেও নষ্ট করার এনজাইম দিয়েছি। ডিএনএ যেহেতু নষ্ট হয়নি, ওটা যেহেতু পলিমার ফর্মই আছে, তো যখনই ওখানে আইস কোল্ড ইথানল অ্যাপ্লাই করা হয় এবং ওইখানকার মধ্যে ডিএনএ যেটা সেটা কিন্তু সলিউশনের মধ্যে এইভাবে ভাসে। তাহলে এইভাবেই দেখো আমরা কোনো একটা সেলকে ভেঙে সেলকে নষ্ট করে সেখান থেকে ডিএনএ যেটা রয়েছে সেই ডিএনএটাকে আমরা সেখান থেকে কিন্তু এক্সট্র্যাক্ট করে নিতে পারি। এবার দেখো এরপর তাহলে সলিউশনের মধ্যে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘোরানোর পর যেটা প্রেসিপিটেট হলো সেটা হচ্ছে সেল ওয়াল বা অপ্রয়োজনীয় জিনিসগুলো, আর বাকি বায়োমলিকিউলগুলো জলের মধ্যেতে রয়েছে। এবার সেই জলটার মধ্যেতেই অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের এই প্রোটিয়েজ, লাইপেজ, অ্যামাইলেজ, আরএনএস দিয়ে আইস কোল্ড ইথানল দিলে সেখানে কিন্তু ডিএনএ যেটা সেটা সেপারেট হয়ে যায়। তো এইভাবে আমরা কিন্তু ডিএনএটা অ্যাকচুয়ালি সেল থেকে এক্সট্র্যাক্ট করতে পারি। এবার ডিএনএটাকে এক্সট্র্যাক্ট করার পর যখন আমরা কোনো সময় অ্যাকচুয়ালি দেখো এই ডিএনএটা তো অনেক বড় আকৃতির ডিএনএ হয়, এখান থেকে আমি পার্টিকুলারলি চাইছি ইনসুলিনের যে জিনটা সেটা। এবার আমাকে সবার প্রথম জানতে হবে যে ইনসুলিন যে জিনটা আছে তার দুটো সাইডে কিরকম রেস্ট্রিকশন সাইট আছে, মানে কিরকম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে, এবং সেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স অনুযায়ী আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম চুজ করতে হয়, এবং সেই রকমভাবেই খেয়াল রাখতে হবে যে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এখানে আমি মানে অ্যাপ্লাই করব সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটা যাবে এরকম একটা প্লাজমিড ভেক্টর আমাদের খুঁজে বার করতে হবে। কারণ আমরা জানি যে বিভিন্ন রকমের প্লাজমিড ভেক্টর অ্যাকচুয়ালি হয় যেগুলো দিয়ে ডিএনএ ট্রান্সফার করা হয়, যেমন PBR322, PUC19, তো এরকম বিভিন্ন প্লাজমিড আছে যে প্লাজমিডগুলো অ্যাকচুয়ালি কিন্তু বাজারে পাওয়া যায়, মানে হচ্ছে বিভিন্ন ল্যাব এগুলো তৈরি করে, এবং সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি যেখানে বায়োটেকনোলজিক্যাল ডিভাইসেস যে সমস্ত
অ্যাকচুয়ালি মানে সাপ্লাই, যারা আর কি বিভিন্ন জায়গাতে এই সমস্ত মেটেরিয়াল সাপ্লাই করে, সেই সাপ্লাই চেনে কিন্তু এই সমস্ত এনজাইমগুলো অ্যাভেলেবেল থাকে। তো সেই রকম অনুযায়ী অ্যাকচুয়ালি এনজাইম দেখে সেম অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসও অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে কিন্তু দেখো অ্যাকচুয়ালি ভেক্টরের মধ্যে। এবার যখনই ভেক্টরটা কাটবে তখন দেখো ভেক্টর স্টিকি এন্ড তৈরি করবে, আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেহেতু সেম, সেই জন্য যখন ডিএনএটাও এখানে জিন অফ ইন্টারেস্টটাও কেটেছে, সেম টাইপের স্টিকি এন্ড তৈরি করবে, যার জন্য এসে কিন্তু এরা এখানে অ্যাটাচ হয়ে যাবে। এবার আগেই দেখো বলেছিলাম স্টিকি এন্ড যদি তৈরি না করে ব্লান্ট এন্ড হয় তাহলে কিন্তু এখানে অ্যাটাচমেন্ট নাও হতে পারে। তো সেই জন্য স্টিকি এন্ড তৈরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং স্টিকি এন্ড কনসেপ্টটা দেখো এখানে আরেকটু ভালো করে দেখাচ্ছে, যে এটা হচ্ছে একটা ফরেন ডিএনএ, মানে ধরো অ্যাকচুয়ালি হিউম্যান ডিএনএ, এটা ব্যাকটেরিয়ার জন্য এটা ফরেন ডিএনএ। এবার সেখানেতে একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাপ্লাই করা হয়েছে, এবং সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই প্লাজমিডটার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি। এবং এই প্লাজমিডটার সিকোয়েন্সটা দেখেই বুঝতে পারছো, দেখো জিইএ টিসিসি, আবার জিইএ টিসিসি, মানে একটা দেখো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স রয়েছে। এবার যখনই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাপ্লাই করা হয়েছে, এই অ্যাকচুয়ালি জিজির মাঝেতে এটা কাটছে, তাহলে এটাও এখানে দেখো জিজির মাঝেতে কেটেছে, এখানেও জিজির মাঝেতে কেটেছে। যখনই দেখো এইভাবে জিনিসটা কাটছে তাহলে একটা স্টিকি এন্ড তৈরি করেছে। এবার সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেহেতু দেখো আমরা ব্যবহার করেছি, তাহলে ডিএনএটারও যেখান থেকে কেটেছে সেই জায়গাগুলোতেও কিন্তু দেখো সেম টাইপেরই অ্যাকচুয়ালি স্টিকি এন্ড তৈরি হয়েছে। এবার দেখো একই রকমের, যেহেতু সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেম টাইপের স্টিকি এন্ড তৈরি হয়েছে, তার জন্য যখন এই জিনিসটা দেখো এসে এখানে বসতে যাচ্ছে, দেখো পুরোপুরি কমপ্লিমেন্টারি বেসগুলো কিন্তু মিলে যাচ্ছে। তাহলে অটোমেটিক্যালি জিন অফ ইন্টারেস্ট যেটা, সেটা দেখো এখানেতে মাঝে চলে আসছে। তার মানে প্লাজমিডটা যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমি ডিএনএটাকে কাটবো, সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কিন্তু প্লাজমিডেও ইউজ করতে হবে। এবং সেই প্লাজমিডে ইউজ করলেই সেখান থেকে দেখো এরকম যখন সেপারেট হবে, তাহলে ওই ডিএনএটাকে যেটা এখানে প্রবেশ করে যাবে। তাহলে ফার্স্টে আমায় দেখতে হবে যে ডিএনএটা আমি চাইছি, জিন অফ ইন্টারেস্ট যেটা আমার, অর্থাৎ ইনসুলিনের ডিএনএ, তার দুপাশে কি রেস্ট্রিকশন মানে কোন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটা যাবে, মানে এই দুটো সাইডে কি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে সেটা আমায় সবার প্রথম দেখতে হবে। সেই অনুযায়ী আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস চুজ করব। ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কোন প্লাজমিডকে কাটা যাবে, সেই প্লাজমিডটাকে আমি কিন্তু এখানে চুজ করব। এবার সেই প্লাজমিডটা চুজ করার পর সেই প্লাজমিডটাকে সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে যেই কাটবো, তাহলে স্টিকি এন্ডগুলো কিন্তু সব এক তৈরি হবে, যার জন্য জিন অফ ইন্টারেস্টটা খুব সহজে এই প্লাজমিডের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে। এবার দেখো এখানে যেমন বললাম কাটার জন্য ইউজ করা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেই রকম এই ফসফোডাইএস্টার লিঙ্কেজগুলো তৈরি করার জন্য যে এনজাইমটা দরকার লাগে সেটা হচ্ছে লাইগেজ। এবং লাইগেজকে দেখো বলা হয় মলিকিউলার গ্লু, আণবিক আঠা। এবং সবসময় যেটা করা হচ্ছে দেখো, যে এখানে যে কোনো সময় যেটা হয় দেখো, এখানেতে এই যে টার্গেট জিন, এটা হচ্ছে প্লাজমিডের মধ্যে দেখো যেখানেতে অ্যাকচুয়ালি টার্গেট জিন মানে যে জায়গায় ইনসার্ট করা হবে, সেই জায়গাটা কি দেখবে, যেটা সিলেক্টেবল মার্কার বলে বা মাল্টিপল ক্লোনিং সাইট বলে, সেইখানেতেই কিন্তু নিজের পছন্দের ডিএনএ যেটা, সেটাকে অ্যাটাচ করে নিতে হয়। এবার এখানে একটা জিনিস বলার, যে যখনই দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমি ইউজ করছি, তখন ডিএনএ এখানে প্লাজমিডটা দেখো খুলে যাচ্ছে, কিন্তু যেহেতু এই দুটো তো কমপ্লিমেন্টারি বেস, সুতরাং এমন হতেই পারে যে মুহূর্তে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাজ করে দুটো স্ট্যান্ডকে সেপারেট করলো, সঙ্গে সঙ্গে তো নিজেদের মধ্যে বন্ড করে ফেলতে পারে। তো সেই কারণে দেখা যায় অ্যালকালাইন ফসফেটেজ, যখনই এনজাইমটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাপ্লাই করা হয়, সঙ্গে সঙ্গে অ্যালকালাইন ফসফেটেজ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে দেওয়া হয়, যাতে দেখা যায় যে প্লাজমিডের যে কমপ্লিমেন্টারি বেসগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে আটকে যায় না। নইলে তো কি হবে, নতুন ডিএনএটা ঢোকার আর সুযোগই পাবে না, এরা নিমেষের মধ্যে ভাঙবে এবং নিজেরাই অ্যাটাচ করে যাবে। তো যাতে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্টটা না হয়, এখানে যাতে অ্যাকচুয়ালি জিন অফ ইন্টারেস্টটা ঢোকার মতো সুযোগ পায়, তার জন্য অ্যালকালাইন ফসফেটেজ ইউজ করা হয়। যে অ্যালকালাইন ফসফেটেজ কি করে, সঙ্গে সঙ্গে প্লাজমিডের দুটো স্ট্যান্ডের মধ্যে নিজেদের যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টের একটা মানে সেইটা সুযোগ দেয় না, তার জন্য সেখানেতে জিন অফ ইন্টারেস্ট যেটা, সেটা স্টিকি এন্ডে এসে অ্যাটাচ হতে পারে এবং রিকম্বিনেন্ট যে ডিএনএ, অর্থাৎ প্লাজমিডের মধ্যে যে ডিএনএটাকে আমরা প্রবেশ করাতে চাইছি, সেই ডিএনএটা প্রবেশ করার অ্যাকচুয়ালি সুযোগ পায়। এরপর যেটা হয় দেখো, যে এখানেতে এই পদ্ধতির মাধ্যমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করে ফেললাম। এবার এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমাদের কোনো একটা হোস্ট সেলের মধ্যেতে প্রবেশ করাতে হবে, মানে কোনো একটা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে, বা ধরো সেটা কোনো স্যাকারোমাইসিস সেরিভিসিস মানে হচ্ছে ইস্টের মধ্যে, বা কোনো উদ্ভিদ কোষের মধ্যে, বা কোনো প্রাণী কোষের মধ্যে সেটাকে প্রবেশ করাতে হবে।
এবার সেই মেথডটা কি বলা হয়, ইনভেশন অফ ভেক্টর ইনটু হোস্ট, হোস্টের দেহেতে ভেক্টরের প্রবেশ। এবার তার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, যেমন একটা পদ্ধতি যেটা সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন, যেখানেতে কি করা হয় যে অ্যাকচুয়ালি ওই রকম যে প্লাজমিড যেটা রয়েছে সেই প্লাজমিডটা রিকম্বিনেন্ট প্লাজমিডটা নেওয়া হলো, আর সেখানেতে কিছু ব্যাকটেরিয়া নেওয়া হলো। প্রয়োজন পড়লে পিসিআর ডিভাইসের মধ্যে ঢুকিয়ে এই প্লাজমিড যেটা আমরা রিকম্বিনেন্ট প্লাজমিড যেটা তৈরি করেছি তার আরও হয়তো বেশ কিছু হাজারখানেক কপি তৈরি করে নিলাম। সেই রকমই দেখা গেল বেশ কয়েক হাজার বা কয়েক লক্ষ সেখানে ইকোলাই ব্যাকটেরিয়া নেওয়া হলো। এবার দুটোকে কালচার মিডিয়ামের মধ্যে রেখে অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম ওখানেতে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়। ক্যালসিয়াম যেটা করে সেটা হচ্ছে সেল মেমব্রেনের পারমিয়াবিলিটিকে বাড়িয়ে দেয়, যার জন্য ক্যালসিয়াম দেওয়ার ফলে অনেক সময় প্লাজমিড যেটা সেটাই ভেতরেতে কিন্তু ঢুকে যায়। এবার এইভাবেও প্লাজমিড ঢুকতে পারে। এই ক্ষেত্রে যেটা করা হয় যে এটাকে খুব ঠান্ডা জায়গাতে রাখা হয়। প্রথমে যখনই ক্যালসিয়াম অ্যাড করা হয় তারপরে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেওয়া হয়, কারণ ক্যালসিয়াম কি করে পারমিয়াবিলিটি সেল মেমব্রেনে বাড়িয়ে দেয়, আর টেম্পারেচার একটু বাড়ালেও মলিকিউলের মাঝের ডিস্টেন্সটা যেহেতু বেড়ে যায় সেই জন্য ডিএনএটা কিন্তু খুব সহজে অ্যাকচুয়ালি হোস্টের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো 42°C প্রথমে একটু বাড়িয়ে করে দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ বাদেই আবার ওটাকে ঠান্ডা করে দেওয়া হয়। তাহলে দেখা যায় যে অ্যাকচুয়ালি এখানে যে রিকম্বিনেন্ট ডিএনএটা সেটা ভেক্টরের মধ্যেতে কিন্তু এই সেটা হোস্ট ডিএনএ মানে হোস্ট অর্গানিজমের মধ্যেতে সেটা কিন্তু প্রবেশ করে যায় বা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে যায়। আরও টেকনিক আছে, যেমন একটা রয়েছে দেখো বায়োলিস্টিক বা জিন গান যেটাকে বলে, এবং এখানেতে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই যে অ্যাকচুয়ালি রিকম্বিনেন্ট ডিএনএ যেটা সেইটাকে ছোট একটা কোনো প্ল্যাটিনাম বা গোল্ড, কারণ এই প্ল্যাটিনাম বা গোল্ড এগুলো কি হয়, এগুলো সেলের ভেতরে গেলে কোনো ইনফেকশন তৈরি করে না। তো সেই রকম প্ল্যাটিনাম বা গোল্ড পার্টিকেলের গায়েতে ওই রিকম্বিনেন্ট ডিএনএগুলোকে অ্যাটাচ করা হয় এবং মাইক্রো প্রজেক্টাইল বা জিন গান এর মধ্যেতে নিয়ে ওটাকে টার্গেট সেলের উপরেতে ওটাকে গুলি করার মতো ট্রিগারের মতো ওই পার্টিকেলটাকে ছুঁড়ে দেওয়া হয় এবং ওই মাইক্রো প্রজেক্টাইলের মাধ্যমে ডিএনএ যেটা দেয়া হয়েছে সেই ডিএনএটা কিন্তু হোস্ট সেলের মধ্যেতে ডাইরেক্ট প্রবেশ করিয়ে দেওয়া হয়। এইভাবেও কিন্তু কাজটা করা হয়, এটাকে বলা হয় বায়োলিস্টিক্স বা জিন গান। এবং এই যে ছোট ছোট যে পার্টিকেল যেগুলো গোল্ড বা প্ল্যাটিনামের থাকে সেগুলোকে বলা হয় মাইক্রো প্রজেক্টাইল। অনেক ক্ষেত্রে মাইক্রো ইনজেকশন যেটা দেখবে ইনভিট্রো ফার্টিলাইজেশনে যেমন করা হয়, যে অ্যাকচুয়ালি সেলটাকে একটা দিক থেকে ধরা হলো আর অন্যদিকে একটা মাইক্রো ইনজেকশন মাইক্রোস্কোপের তলাতে রেখে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে অ্যাকচুয়ালি রিকম্বিনেন্ট ডিএনএটা ওর ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। এটাও অনেক ক্ষেত্রে করা হয়। অনেক ক্ষেত্রে ইলেকট্রোপোরেশন, যে অ্যাকচুয়ালি একটা কালচার মিডিয়ামেতে ওই ব্যাকটেরিয়াগুলোকে এবং ওই রিকম্বিনেন্ট ডিএনএগুলোকে রেখে সেখানে ইলেকট্রিক শক দেওয়া হলো। ইলেকট্রিক শক অ্যাকচুয়ালি সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি বাড়িয়ে দেয়, যার জন্য দেখা যায় যে অ্যাকচুয়ালি হোস্টের মধ্যেতে অনেক সময় রিকম্বিনেন্ট ডিএনএ যেটা সেটা এই পদ্ধতিতেও কিন্তু ঢুকে যেতে পারে। এটাকে বলা হয় ইলেকট্রোপোরেশন। বা অনেক ক্ষেত্রে বলা হয় লিপোফেকশন, কোনো একটা লিপিড মানে লিপিডের মধ্যেতে অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে ওই রিকম্বিনেন্ট ডিএনএটা রেখে দেওয়া হয়। এবার যেহেতু সেল মেমব্রেনও অ্যাকচুয়ালি লিপিড মেমব্রেন, আবার দেখা যায় যে তোমার আমি যে ডিএনএ মলিকিউলটা রেখেছি সেটাও লিপিডের মধ্যে। এবার এইগুলোকে পাশাপাশি নিয়ে এসে ইলেকট্রিক শক দিলে বা কিছু করলে দেখা যায় বা পিএইচ সামান্য অল্টার করলে অনেক সময় এই বাবলের মতো স্ট্রাকচারগুলো মার্জ করে যায়, যার জন্য যখনই মার্জ করবে তখনই কিন্তু অ্যাকচুয়ালি ওই যে রিকম্বিনেন্ট ডিএনএ যেটা সেটা কিন্তু হোস্ট সেলেতে ঢুকে যাবে। আবার অনেক সময় একটা হোস্ট সেলেতে যদি কোনোভাবে ঢোকানো যায়, বাকি দেখা যায় ইকোলাই ব্যাকটেরিয়া যেগুলোর মধ্যেতে মানে অ্যাকচুয়ালি ওই প্লাজমিনটা নেই সেগুলোকেও যদি পাশাপাশি রেখে দেওয়া হয় কালচার মিডিয়ামে, তাহলে দেখা যায় কনজুগেশনের মাধ্যমে একজন আরেকজনের মধ্যে ওই ডিএনএ বা প্লাজমিডের কপি যেটা সেটা কিন্তু ট্রান্সফার করে দেয়। তো এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, যে পদ্ধতিতেও আমরা কিন্তু একটা মানে ব্যাকটেরিয়ার মধ্যেতে ওই মানে সফলভাবে যদি প্লাজমিডটাকে ঢুকিয়ে দিতে পারি, ন্যাচারাল ওয়েতেই ওরা কিন্তু নিজেরা কন্ট্রিবিউট করতে করতে আশপাশের প্রচুর ব্যাকটেরিয়ার মধ্যেতে নিজেরাই কিন্তু কনজুগেশন পদ্ধতির মাধ্যমে ওই ডিএনএ যেটা রিকম্বিনেন্ট ডিএনএ সেটা প্রবেশ করিয়ে দিতে পারে, যার ফলে কি হবে প্রত্যেকটা সেল থেকেই দেখা যাবে যে আস্তে আস্তে সেখানে কিন্তু ওই যে প্রোটিন যেটা যে প্রোটিনটা আমি চাইছি, ধরো ইনসুলিন জিন দিয়েছি, তাহলে ইনসুলিন প্রোটিন কিন্তু সবার মধ্যেই তৈরি হতে শুরু হবে। তো এইভাবেই অ্যাকচুয়ালি যে রিকম্বিনেন্ট ডিএনএ যেটা তৈরি হয়েছে সেটাকে হোস্ট সেলের মধ্যে ট্রান্সফার করা হয়। এবার ডিএনএ ক্লোনিং এর যে পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা তো দেখো আমরা জিন অফ ইন্টারেস্ট যেটা সেটা কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে সেটাকে আর্টিফিশিয়ালি দেখো বাড়াতেই পারি, তাহলে সেটা ন্যাচারাল ওয়ে। আর একটা যেটা মানে দেখো যে সেটা কোনো ব্যাকটেরিয়ার মধ্যেতে না দিয়ে যদি আমি পুরোপুরি মেশিনের থ্রু দিয়ে ডিএনএটাকে বাড়াতে চাই, তখন সেই জিনিসটাকে বলা হয় পলিমেরাইজ চেইন রিয়াকশন।
এবং দেখো ডিএনএ ক্লোনিং এর দুটো মেথড আছে, একটা হচ্ছে ইন ভিভো মানে হচ্ছে দেহের ভেতরে, মানে যখন ধরো ব্যাকটেরিয়ার মধ্যেতে তুমি একটা ডিএনএ কে প্রবেশ করিয়ে দিয়েছো, এবার ব্যাকটেরিয়া যত অ্যাকচুয়ালি সেল ডিভাইড করে বাড়ছে সেই ডিএনএটা ওর সাথে বাড়ছে। তো এটা হচ্ছে যেহেতু সেলের ভেতরেতে ন্যাচারাল ওয়েতে এটা ঘটছে, এটাকে বলছে ইন ভিভো ডিএনএ ক্লোনিং। আর যখন কোনো সময় আর্টিফিশিয়ালি অর্থাৎ পিসিআর মেশিনের মধ্যেতে কোনো রকম সেলের সাহায্য না নিয়ে পুরোপুরি একটা মানে কেমিক্যাল মাধ্যমে বা একটা যন্ত্রের মাধ্যমে যখন আমরা ডিএনএ কে কপি করছি, তখন সেই পদ্ধতিটাকে বলা হয় ইন ভিট্রো ডিএনএ ক্লোনিং, যে দেহের বাইরেতে বা সেলের লিভিং সেলের বাইরেতে ডিএনএ ক্লোনিং। এবং এই ডিভাইসটা যেটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় বা যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পলিমেরাইজ চেইন রিয়াকশন বা শর্টে বলা হয় পিসিআর। এই ডিভাইসটাতে যেটা করা হয় সেটা হচ্ছে পিসিআর একটা যন্ত্র, পিসিআর একটা ডিভাইস। এই পিসিআর ডিভাইসের মধ্যেতে যেটা করা হয় যে সেখানে ছোট ছোট কিছু পিসিআর টিউব থাকে, এবং এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে ডিএনএটাকে আমি কপি করতে চাই সেই ডিএনএ স্যাম্পলটা দেওয়া হয়। এটা কিন্তু ওই যে দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যেটা একটু আগে বলছিলাম, যে কোনো ক্রাইম বা কিছুর জন্য অ্যাকচুয়ালি যে ক্লু ডিএনএ সেইগুলো কপি করার জন্য ইউজ করা হয়। কিছু ডিএনএ প্রাইমার, ছোট ছোট ডিএনএ প্রাইমার সেখানেতে ইউজ করা হয়, একটু পরেই আমরা প্রাইমারের কাজটা দেখব। প্রচুর পরিমাণে নিউক্লিওটাইড, যে ডিএনএর যে নিউক্লিওটাইড এটিজিসি অর্থাৎ এর যে উপাদান সেটা, তার সাথে সাথে ট্যাগ পলিমারেজ। পলিমারেজ হচ্ছে এটা হচ্ছে ট্যাগ পলিমারেজ হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাস বলে একটা ব্যাকটেরিয়া থেকে নেওয়া একটা ডিএনএ পলিমারেজ, যেটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে। এখানেতে কিছুটা বাফার মেশানো হয়, কারণ বাফার ছাড়া যেহেতু এখানে অ্যাকচুয়ালি টেম্পারেচার অল্টার করা হয় বা ইলেকট্রিক্যাল ডিভাইস, অনেক সময় এদের কিন্তু পিএইচ যেটা সেই পিএইচটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেই পিএইচটা যাতে কোনো রকম চেঞ্জ না হয় বা পিএইচের যাতে কোনো সময় অ্যাকচুয়ালি সাইড এফেক্ট না পড়ে, তো সেই জন্য বাফারটাকে অ্যাকচুয়ালি মেনটেন করা হয়। এবার সব জিনিসগুলি পিসিআর টিউবের মধ্যে দিয়ে পিসিআর ডিভাইসের মধ্যে দেওয়া হয়। এবার পিসিআর ডিভাইসে পরপর সাইক্লিক্যাল একটা থার্মাল সাইকেল চালানো হয়, যে সাইক্লিক্যাল ম্যানারে কিছুক্ষণ বাদে বাদে টেম্পারেচারটা চেঞ্জ হয়। এবার ধরো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ স্যাম্পলটাকে দেওয়া হয়েছে, এটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। সবার প্রথম অ্যাকচুয়ালি এই ডিভাইসটার টেম্পারেচার যেটা এটা অটোমেটিক সেট করা হয়। তো এটা দেখা গেল যে সবার প্রথম 95°C টেম্পারেচারটা উঠে যায়। তাতে যেটা হয় যে এই ডিএনএগুলোর যে নিউক্লিওটাইড রয়েছে তাদের মাঝে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায়, এবং এই প্রসেসটাকে বলে ডিন্যাচুরেশন। এবং সেখানে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটা ভেঙে গিয়ে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএতে কনভার্ট হয়। এরপর দেখা যায় কিছুক্ষণ বাদেই টেম্পারেচারটাকে কমিয়ে আনা হয়, এবং যখনই কমিয়ে আনা হয় তখন দেখা যায় এই যে ডিএনএ প্রাইমার যেটা, সেই ডিএনএ প্রাইমারগুলো অ্যাকচুয়ালি এমন ইউজ করা হয় যেটা এই ডিএনএ স্ট্যান্ডের কয়েকটা নিউক্লিওটাইডের সাথে কমপ্লিমেন্টারি। অর্থাৎ এখানে এ থাকলে এখানে টি থাকবে, এখানে জি থাকলে এখানে সি থাকবে, এখানে সি থাকলে এখানে জি থাকবে। তো সেই রকম হওয়ার জন্য যখনই টেম্পারেচারটা কমানো হয় এই প্রাইমারগুলো এসে এখানেতে বসে যায়। অ্যাকচুয়ালি এটা বসার পেছনে কারণ হচ্ছে পলিমারেজ যে এনজাইম যেটা ডিএনএ স্ট্যান্ড থেকে ডিএনএ তৈরি করে, সে কখনো সিঙ্গেল স্ট্যান্ডের ওপর বসতে পারে না, সেই জন্য ডবল স্ট্যান্ড ছাড়া এ কখনো কাজ করতে পারে না। তো সেই জন্য প্রাইমারটা যখনই দেওয়া হচ্ছে সেইভাবে হিসেব করে, তাহলে প্রাইমারগুলো যেই বসছে কিছুটা দেখো ডবল স্ট্যান্ড এখানে ফরমেশন হয়ে যাচ্ছে। এই ডবল স্ট্যান্ডের ওপরে ট্যাগ পলিমারেজ এসে বসবে, এবং সে কিন্তু এইরকমভাবে একটা স্ট্যান্ড রয়েছে উল্টো দিকে নিউক্লিওটাইডগুলো কমপ্লিমেন্টারি বেসগুলো বসাতে বসাতে যাবে, আবার আরেকটা উল্টো দিকে দেখো নিউক্লিওটাইডগুলো বসাতে বসাতে গিয়ে এই স্ট্যান্ডটাকে কমপ্লিট করবে। তাহলে দেখো এইদিকে স্ট্যান্ডটাও কমপ্লিট হয়ে গেল, এইদিকে স্ট্যান্ডটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো সিঙ্গেল স্ট্যান্ড থেকে অ্যাকচুয়ালি ডবল স্ট্যান্ড যে স্ট্রাকচারটা, সেই ডবল স্ট্যান্ড স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। তাহলে এই পদ্ধতির মাধ্যমেই দেখো কৃত্রিমভাবে আমরা একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি করছি, এবং এই থার্মাল সাইকেলটা যদি আবার চালানো হয় নেক্সট, তাহলে দেখো এই দুটো স্ট্যান্ড থেকে আবার কি হবে, চারটে ডিএনএ তৈরি হবে। এভাবে দেখো যদি বেশ কতবার চালানো হয় তাহলে একটা থেকে দুটো, চারটে, 8টা, 16টা, 32টা এরকম করে অসংখ্য কপি, যে যদি আমি বেশ কয়েক ঘন্টা চালাই তাহলে দেখা যাবে কয়েক হাজার কপি অ্যাকচুয়ালি ডিএনএ বা ক্লু ডিএনএ সেখানে তৈরি করা যাবে। এবার এখানের এই যে তিনটে স্টেপ রয়েছে, একটা ডিন্যাচুরেশন, একটাকে বলছে অ্যানেলিং যখন এই প্রাইমারটা বসছে, এবং এক্সটেনশন যখন ডিএনএ পলিমারেজ কাজ করছে। তো এই স্টেপটা দেখা যায় ডিন্যাচুরেশনের জন্য মোটামুটি 1 থেকে 9 মিনিট সময় দেওয়া হয়। অ্যানেলিংয়ের জন্য সময় যেটা দেওয়া হয় মানে টেম্পারেচারটা যেটা কমানো হয় সেটা মোটামুটি 20 থেকে 40 সেকেন্ডের জন্য। এবং এটা অ্যাকচুয়ালি মানে যখন এই এক্সটেনশন হচ্ছে অর্থাৎ ডিএনএ পলিমারেজ কাজ করছে, সেটা 72°C এই টেম্পারেচারে কাজটা করে, এটা 2 থেকে 5 মিনিট সময় দেওয়া হয়। তারপরেই কিন্তু আবার নেক্সট সাইকেল স্টার্ট করে দেওয়া হয়। সেই জন্য থার্মাল সাইকেল যেটা সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, এবং ডিএনএর যে কপি সেটা হতে থাকে।
এবার এইটা হচ্ছে পিসিআর ডিভাইস, আর এইটা হচ্ছে দেখো সেই পিসিআর টিউব, যার মধ্যে সলিউশনগুলো দিয়ে সব এর ভেতর ঢুকিয়ে দেওয়া আছে। এবার এখানে দেখো ডিএনএ পলিমারেজ যেটা ব্যবহার করা হয়, সেই পলিমারেজটা একটা বিশেষ নাম আছে, এটাকে বলে ট্যাগ পলিমারেজ। এইটা অ্যাকচুয়ালি থার্মাস অ্যাকোয়াটিকাস বলে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা উষ্ণ প্রস্রবণ, বা যেটাকে দেখবে আমরা বলি যে হট স্প্রিং ওয়াটার যেখানে অ্যাকচুয়ালি আছে, সেইখান থেকে এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো তৈরি হয়। এবার মানে সেইখানেই এই ব্যাকটেরিয়াটা বেঁচে থাকে। এবার নর্মালি দেখো, যেহেতু এখানে থার্মাল সাইকেল চলে, মানে মানুষের দেহ থেকে বা অন্য কোনো জীব থেকে নেওয়া ডিএনএ পলিমারেজ যদি দেওয়া হয়, এই থার্মাল সাইকেল চলার সময় ডিএনএ পলিমারেজ কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ আমরা জানি আমাদের দেহের যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলো 0 to 40 ডিগ্রি কাজ করে। তাহলে দেখো ন্যাচারালি বুঝতেই পারছো যে যদি 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওই এনজাইমটাকে রাখা হয়, তাহলে সে তো এমনি নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে বা এমনি সাধারণ বিভিন্ন অর্গানিজম যেগুলো আমাদের চারপাশে রয়েছে, তাদের যে এনজাইম, সেই এনজাইম এখানে ব্যবহার করা যায় না। তো থার্মাস অ্যাকোয়াটিকাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটার তাপ সহনশীলতা প্রচুর বেশি, এবং এরা অ্যাকচুয়ালি হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ যেখানে আছে বা আগ্নেয়গিরির কাছাকাছি জায়গায় এই ব্যাকটেরিয়াটা কিন্তু গ্রো করে। তো তার মানে বোঝাই যায় যে এদের যে অ্যাকচুয়ালি এনজাইমগুলো রয়েছে, তারা কিন্তু এই 40 ডিগ্রি ক্রস করলে নষ্ট হয়ে যাবে, এইসব কোনো ব্যাপার নেই। তো এরা কিন্তু অনেক তাপ সহ্য করতে পারে। তো সেইখান থেকে ওই ব্যাকটেরিয়াগুলো থেকে অ্যাকচুয়ালি ওই পলিমারেজ, ডিএনএ পলিমারেজ এনজাইম, যেটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে, সেটাকে এক্সট্র্যাক্ট করা হয়। তো ওই থার্মাস অ্যাকোয়াটিকাস থেকে নেওয়া হয় বলে এই এনজাইমটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ট্যাগ পলিমারেজ। এবং ট্যাগ পলিমারেজ দেখো পিসিআর ডিভাইসেতে আমরা ব্যবহার করি। এরপর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ডিটেকশন অফ অ্যাকচুয়ালি ক্লোন জিন। যে ডিএনএটাকে আমরা কপি করছি, সেগুলোকে অ্যাকচুয়ালি মানে বোঝার জন্য, বা কোনো একটা ডিএনএ, ধরো একটা মিক্সচার অফ ডিএনএ আমাকে দেয়া হয়েছে, সেখান থেকে আমি পার্টিকুলার কোনো একটা ডিএনএকে ডিটেক্ট করতে চাইছি বা চিনতে চাইছি, তার জন্য অ্যাকচুয়ালি যে টেকনিকটা ইউজ করা হয় সেটাকে বলা হয় সাউদার্ন ব্লটিং টেকনিক। যে টেকনিকের মাধ্যমে ডিএনএ সেপারেট করা হয় এবং কোনো একটা স্পেসিফিক ডিএনএকে চেনা হয়। তো এটা অ্যাকচুয়ালি এডউইন সাউদার্ন বলে একজন সায়েন্টিস্টরা ডিসকভার করেছিলেন, তার নাম অনুযায়ী এই পদ্ধতিটাকে বলা হয় সাউদার্ন ব্লটিং। সাউদার্ন ব্লটিং হচ্ছে একটা টেকনিক, যে পদ্ধতিতে মিক্সচার অফ ডিএনএ থেকে, ধরো একটা মিক্সচার অফ ডিএনএ, ধরো আমি বললাম যে আমাদের দেহের ডিএনএ থেকে আমি ইনসুলিনের জিনটাকে আলাদা করতে চাইছি। তার জন্য যখনই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দেবো, তাহলে সেখানে দেখো গোটা ডিএনএটা কেটে কেটে ছোট ছোট পার্টে ভাগ হয়ে যাবে। এবার সেইগুলো বলা হয় র্যান্ডাম ডিএনএ। এবার ধরো কয়েক হাজার ভাগ হয়ে গেছে, এবার এখান থেকে পার্টিকুলার ইনসুলিনের ডিএনএ কোনটা, এটা আমি বুঝবো কি করে? তো সেই জিনিসগুলো চেনার পদ্ধতিরই অ্যাকচুয়ালি নাম হচ্ছে সেটা হচ্ছে সাউদার্ন ব্লটিং টেকনিক। এবং এই পদ্ধতিটাই সবার প্রথম অ্যাকচুয়ালি এডউইন সাউদার্ন আবিষ্কার করেছিল, তার নাম অনুযায়ী এটার নাম হয় সাউদার্ন ব্লটিং। এবার দেখো সাউদার্ন ব্লটিং যে টেকনিকটা অ্যাপ্লাই করা হয়, সেই টেকনিকটা হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস এই যে পদ্ধতিটা, এটা অ্যাকচুয়ালি টিসেলিয়াস বলে একজন বিজ্ঞানী, সে কিন্তু আবিষ্কার করেছিল। তো টিসেলিয়াসের জেল ইলেকট্রোফোরেসিস টেকনিকটাকে ইউজ করি এই অ্যাকচুয়ালি ডিএনএ সেপারেশন পদ্ধতিটার কাজে লাগায়। তো জেল ইলেকট্রোফোরেসিসের অ্যাকচুয়ালি প্রিন্সিপালটা খুব সিম্পল। সেটা হচ্ছে একটা অ্যাগার জেল প্লেট তৈরি করা হয়, প্লেটের একটা সাইডে কিছু ছোট ছোট পকেটের মতো তৈরি করা হয়, এবং সেখানেতে ধরো ওই ডিএনএ যেগুলো, সেই ডিএনএর মিক্সচারটাকে দিয়ে দেওয়া হলো। এবার এই জেলটার দুটো সাইডে দুটো ইলেকট্রোড বসানো হলো। এবার ডিএনএ নিজে যেহেতু নেগেটিভলি চার্জ, তাহলে ন্যাচারালি দেখা যায় যে, কারণ ওর যেহেতু ফসফেট যে গ্রুপগুলো সেগুলো বাইরের দিকে থাকে, সেই জন্য ডিএনএ নেগেটিভলি চার্জ। তো সেই জন্য দেখো দূরের দিকে একটা প্লাস, একটা পজিটিভ একটা প্লেট বসানো হলো, আর এখানেতে একটা নেগেটিভ প্লেট বসানো হলো। তাহলে যখনই স্যাম্পেলটা রাখার পর এখানে দেখো ইলেকট্রিক চালু করা হবে, যেহেতু ডিএনএ নেগেটিভলি চার্জ, সেই পজিটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হয়ে জেলের মধ্যে দিয়ে এগোতে শুরু করবে। এবার ডিএনএর টুকরোগুলো সবার তো সাইজ সেম হবে না, কোনোটা ছোট কোনোটা বড়। তো ন্যাচারালি দেখা যাবে যে যে টুকরোগুলো ছোট, সেই টুকরোগুলো কিন্তু আস্তে আস্তে জেলের গ্যাপ দিয়ে দিয়ে অনেকটা এগিয়ে চলে আসবে। আর যে ডিএনএ টুকরোগুলো আকারে বড়, সেইগুলো দেখো বেশি পেছনে থাকবে। তাহলে যদি কিছুক্ষণ চালানো হয়, আমি ধরলাম হয়তো 20 মিনিট, 30 মিনিট বা আধ ঘন্টা চালানো হলো, তাহলে ন্যাচারালি দেখা যাবে ছোট ছোট ডিএনএ টুকরোগুলো চলে আসবে একদম সামনে, আর বড় আকৃতির ডিএনএ টুকরোগুলো সেটা চলে যাবে কোথায়, একদম পেছনের দিকে। এইবার যদি আমরা এরকম একটা ডিএনএ প্রোব, মানে ডিএনএ প্রোব মানে হচ্ছে ছোট একটা ডিএনএ স্ট্রাকচার, যেটা হচ্ছে যে ইনসুলিনের জিনের গায়েতে আটকায়। তো সেই রকম একটা ডিএনএ প্রোব, ছোট ডিএনএ প্রোব, যেটা আমি ওখানেতে যদি দিয়ে দিই,
তাহলে দেখবো যে যেখানে যে পর 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 ব্যান্ডের মতো তৈরি করবে, তো দাগের মতো তৈরি করবে এক একটা ডিএনএ, বিভিন্ন লেন্থের ডিএনএ গুলো, যে ব্যান্ডটাতে গিয়ে অ্যাকচুয়ালি আটকাবে বোঝা যাবে যে ওইখানেই কিন্তু অ্যাকচুয়ালি ইনসুলিনের জিনটা আছে। এবার সেই জায়গার অ্যাগার জেল প্লেট সেটা ছোট্ট করে অ্যাকচুয়ালি একটা স্ক্যালপেল বা ছুরি দিয়ে কেটে নেওয়া হলো। কেটে নিয়ে যখনই একটু টেম্পারেচার দেওয়া হবে অ্যাগার জেলটা গলে চলে যাবে, আর ওইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ইনসুলিনের যে ডিএনএটা সেই ডিএনএটা আমি ওখান থেকে বার করে নিতে পারবো। তাহলে এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি নির্দিষ্ট ডিএনএকে চেনা হয় এবং সেপারেট করা হয়। এইভাবেই কিন্তু বিভিন্ন সময় মিউটেশনের যে টাইপগুলো হয় বা ক্যান্সারের যে টাইপগুলো হয় সেই সময় বিভিন্ন ডিএনএ অ্যানালিসিস করার যে দরকার পড়ে, যে কোন টাইপের ক্যান্সার সেটা বোঝার জন্য সেই যে কোনো রকম ডিএনএ সেপারেশনের ক্ষেত্রেই কিন্তু এই সাউদার্ন ব্লটিং টেকনিকটা ইউজ করা হয়, এবং এটা এডউইন সাউদার্ন সবার ফার্স্টে ডিসকভার করেন। এবার কিভাবে কাজটা করা হয় সেটা একটুখানি দেখি। প্রথম একটা অ্যাগার জেল, মানে অ্যাগার জেল যেটা করা হয় সেই অ্যাগার জেলটাকে হালকা টেম্পারেচার দিলে ওটা গলে যায়। তো সবার ফার্স্টেতে যেটা করা হয় যে একটা অ্যাগার জেল নিয়ে, মানে অ্যাগার জেল নিয়ে সেটাকে একটু গলিয়ে নেওয়া হয়। এবার তারপর সেটাকে একটা মানে বাটির মধ্যেতে রেখে দেওয়া হয়, এবং বাটিটার সাইডে একটা কোম বা চিরুনির মতো একটা স্ট্রাকচার রেখে দেওয়া হয়, যাতে ছোট ছোট এই অ্যাগার জেলটা সাইডে ছোট ছোট কিছু পকেট তৈরি করে দিতে পারে। এবার অ্যাগার জেলটা ঢেলে দেওয়া হলো, ঢেলে দেওয়ার পর একটু রেখে দিলেই দেখা যাবে আস্তে আস্তে অ্যাগার জেলটা শক্ত হয়ে যাবে। এবার কোমটা সরিয়ে নিলেই এই সাইডে দেখা যাবে বেশ কিছু পকেটের মতো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এবার ওই অ্যাগার জেলটাকে নিয়ে একটা ইলেকট্রোফোরেসিস ডিভাইসের মধ্যে রেখে দেখো ছোট ছোট যে গর্তগুলো রয়েছে সেইখানেতেই ওই ডিএনএর স্যাম্পলগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার ডিএনএ স্যাম্পল দেওয়ার পর ওই জেলটার দুটো সাইডে ইলেকট্রোড লাগিয়ে দেওয়া হয়, এবং তার সাথে সাথে একটা বাফার সলিউশন দিয়ে দেওয়া হয় যাতে পিএইচ কোনোভাবে অল্টার না করে। এবার সেখানে দুটো সাইডে ইলেকট্রোড দিয়ে অ্যাকচুয়ালি ইলেকট্রিক চালিয়ে দেওয়া হলো। এবার বেশ কিছুক্ষণ চালানোর পরেই দেখা যাবে যে অটোমেটিক্যালি ডিএনএ টুকরোগুলো কিন্তু সেপারেট হয়ে যায়। এবার ডিএনএ কে দেখার জন্য সেখানেতে স্টেন ইউজ করা যেতে পারে। যে স্টেনটা ডিএনএ কে বোঝার জন্য বা ডিএনএ অ্যাকচুয়ালি দেখার জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইথিডিয়াম ব্রোমাইড। এই স্টেনটা ইউজ করা যেতে পারে, এবং এটার একটা সুবিধা হচ্ছে অনেক সময় রেডিও অ্যাক্টিভ স্টেনও ইউজ করা হয়, বা ইথিডিয়াম ব্রোমাইডকে ইউভি রে ফেললে সেখান থেকে আলো বেরোয়, এবং আলো বেরোলে কিন্তু এই ব্যান্ডগুলোকে আরও ভালো করে বোঝা যায়। এবং সেইখান থেকেই কিন্তু অনেক সময় আমরা চাইলে যে সেখানে ছোট ছোট রেডিও অ্যাক্টিভ প্রোব অ্যাড করতে পারি, যে প্রোবগুলো মোটামুটি 20 থেকে 50 কিলো বেসের হয়। তো ডিএনএ প্রোব যেগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, আর্টিফিশিয়ালি এগুলো তৈরি করা হয়, এবং কোনো একটা মানে এইরকম কোনো একটা মিক্সচার অফ ডিএনএ যেখানে রয়েছে সেখানেতে কোনো পার্টিকুলার ডিএনএকে খোঁজার জন্য এই প্রোবগুলো ইউজ করা হয়। তারা পার্টিকুলার গিয়ে যে ডিএনএটাকে আমরা চাইছি সেই ডিএনএটার গায়েতে অ্যাটাচ করে যাবে। তো এরকম দেখো বিভিন্ন ল্যাব আছে যারা এই প্রোবগুলো তৈরি করে। তো সেই রকমভাবেই ইনসুলিনের প্রোব যদি কিনে আনা হয় এবং এরকম অ্যাগার জেল তৈরি করে সেখানে যদি ওখানে দিয়ে দেওয়া হয়, তাহলে যেখানে ঠিক ইনসুলিনের ডিএনএটা থাকবে সেইখানে গিয়ে ওটা আটকে যাবে, যার জন্য ইউভি রে ফেললে খুব সহজেই কিন্তু ডিটেক্ট করে নেওয়া যাবে যে কোন জায়গায় ওটা রয়েছে। এবং সেই পোর্শনটাকে অ্যাগার জেলটাকে অ্যাকচুয়ালি স্ক্যালপেলের সাহায্যে কেটে সেটাকে একটু টেম্পারেচার দিলে ওটা গলে যাবে, আর ওই জিনিস যেটা ডিএনএ যেটা সেটাকে আমরা ওখান থেকে সেপারেট করে নিতে পারবো। তাহলে এইভাবে কিন্তু দেখো যে অ্যাকচুয়ালি জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করে আমরা ডিএনএ সেপারেট করতে পারি। এবার অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে এইভাবে যে ডিএনএটা পাওয়া যায়, দেখো ওই অ্যাগার জেল প্লেটটা তো দীর্ঘস্থায়ী নয়, কারণ অ্যাগার জেল যেহেতু অর্গানিক মলিকিউল কিছুদিন বাদে নষ্ট হয়ে যায়। কিন্তু কোনো ক্ষেত্রে যদি ওই ডিএনএটাকে আমি ভবিষ্যতের জন্য রাখতে চাই, বা ওই প্লেটের মধ্যে যে ডিএনএ স্যাম্পলগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমি ভবিষ্যতের জন্য রাখতে চাই, তাহলে সেখানেতে একটা টেকনিক হয় যেটা বলছে নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারের থ্রু দিয়ে ওটা করা হয়। অ্যাকচুয়ালি এই পদ্ধতিতে যেটা করে সেটা হচ্ছে যে একটা সেখানেতে ধরো একটা সেখানেতে মানে চারটা মতো একটা বাটির মতো সেখানে জিনিস বা একটা ট্রে নেওয়া হয়, যে ট্রেটার মধ্যে বাফার সলিউশন দেওয়া হয়। এবার সেখানে একটা স্পঞ্জ দেওয়া হয়, যে স্পঞ্জটা একটু হার্ড। এবার তার উপরেতে অ্যাগার জেলটাকে বসিয়ে দেওয়া হয়, ঠিক তার উপরে নাইট্রোসেলুলোজ একটা ফিল্টার পেপার দেওয়া হয়। এবার নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারের স্পেশালিটি হচ্ছে এর মাঝের পোর সাইজগুলো খুব ছোট হয়। এবার তার উপরেতে আবার একটা স্পঞ্জ দেওয়া হয়েছে আর একটা হালকা পেপার ওয়েট চাপিয়ে দেওয়া হয়েছে। এবার যখনই দেখো এই স্পঞ্জটা রাখা রয়েছে, তো ন্যাচারালি কি হবে, স্পঞ্জ থেকে এখানে বাফার সলিউশনটা উপরের দিকে উঠবে, এবং বাফার সলিউশন অ্যাকচুয়ালি থাকলে কি হয়, সেক্ষেত্রে কোনো কেমিক্যাল রিয়াকশন হয় না। এবার বাফার সলিউশনটা যখন উঠছে, অ্যাগার জেল থেকে দেখো ডিএনএ গুলোকে সব নিয়ে ওপরের দিকে উঠতে যাবে, কিন্তু এই অ্যাগার জেলটার ওপরেই বসানো আছে কি নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারটা, তাহলে ডিএনএ গুলো সব গিয়ে আটকে যাবে নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারে।
এবার দেখো সেই বাফার সলিউশনটা এরকমভাবে উপরের দিকে উঠতে উঠতে যখন দেখা যাবে এই উপরের স্পঞ্জটাকে ভিজিয়ে দিয়েছে, তখন কিন্তু এটা বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি ডিএনএগুলোকে সবই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাগার জেল থেকে তুলে নিয়ে ও নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারের গায়েতে দিয়ে দিয়েছে। এবার এই অবস্থায় আস্তে আস্তে এই ওয়েটটাকে সরিয়ে ওপরের স্পঞ্জটাকে সরিয়ে হালকা করে নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারটা তুলে নিতে হয়। এবার নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারটা যদি শুকিয়ে রেখে দেওয়া হয়, তাহলে অ্যাকচুয়ালি সেখানে ধরো ওই যে স্টেন যেগুলো করা হয়েছে, স্টেন সহ ডিএনএগুলো ওখানে আটকে আছে। এবার এই ক্লুটা কিন্তু থেকে যাবে এবং ভবিষ্যতে যে কোনো সময় অনেক দিন বাদেও যদি এটাকে ল্যামিনেট করে রেখে দেওয়া হয়, কারণ এটা তো একটা পেপারটাকে যদি ল্যামিনেট করে রেখে দেওয়া হয়, তাহলে সেই ক্লু বা সেই যে পরীক্ষাটা করা হয়েছিল তার রেজাল্টটা কিন্তু পার্মানেন্টলি থেকে যাবে। কিন্তু অ্যাগার জেল যেটা, সেটা যেহেতু দেখো একটা বায়োমলিকুল, ওটা তো কিছুদিন বাদেই পচে যাবে এবং তার সাথে সাথে ওর ভেতরে যে ডিএনএগুলো আটকানো আছে সেগুলোও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারেতে তুলে নিলে দেখো ওই জিনিসটা কিন্তু, ওই রেজাল্টটা কিন্তু কোনোদিনও নষ্ট হবে না। সেই জন্য কোনো ডেটাকে প্রিজার্ভ করার জন্য, ওরকম ডিএনএর কোনো ডেটাকে প্রিজার্ভ করার জন্য সেখানে কিন্তু নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপার ইউজ করা হয়। এবং সেক্ষেত্রে ওই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় সাউদার্ন ব্লটিং হাইব্রিডাইজেশন। কারণ এখানে তো দেখো নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারেতে অ্যাকচুয়ালি ডিএনএগুলোকে তুলে নিয়ে সেটাকে প্রিজার্ভ করা হচ্ছে। তো এটাও দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং এই জন্যই কিন্তু দেখো ওই সাউদার্ন ব্লটিং কথাটা বলছে, কারণ এখানে অ্যাকচুয়ালি নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপার অ্যাকচুয়ালি একটা টাইপের ব্লটিং পেপার, কিন্তু এটার দামটা একটু বেশি বলে নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপার, মানে খুব ভালো কোয়ালিটির নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপার কিন্তু খুব একটা ইউজ করা হয় না। তো এইভাবেও আমরা দেখো অ্যাকচুয়ালি কাজটা করে থাকি। তো সেই জন্যই দেখো জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় সাউদার্ন ব্লটিং, নইলে ইলেকট্রোফোরেসিসের মধ্যে ব্লটিং এর তো আলাদা করে কিছু নেই। তো এই অর্থেই ওটাকে ব্লটিং বলা হয়, ভবিষ্যতের জন্য ওটাকে রেখে দেওয়া হয়। এবার ঠিক একই রকম যখন ডিএনএ সেপারেট করছি, আমরা যেটা টেকনিক ইউজ করছি সেটা হচ্ছে সাউদার্ন ব্লটিং। এবার যেহেতু সাউদার্ন, সেই রেসপেক্টে অ্যাকচুয়ালি আবার নামগুলো যেটা, সেটা আরএনএ সেপারেশন টেকনিকটাকে বলা হয় নর্দার্ন ব্লটিং, আর প্রোটিন সেপারেশন টেকনিককে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং। তো এক্ষেত্রে কিন্তু কোনো সায়েন্টিস্টের নাম অনুযায়ী নর্দার্ন বা ওয়েস্টার্ন হয়নি, কিন্তু সাউদার্ন যেটা, সেটা এডউইন সাউদার্নের নাম অনুসারে হয়েছে। পরে সাউদার্নের সাথে রিলেট করে অ্যাকচুয়ালি নর্দার্ন বা ওয়েস্টার্ন ব্লটিং যেটা, সেটা নাম রাখা রয়েছে। এবং প্রোটিন সেপারেশন করার পর প্রোটিন স্টেনিংয়ের জন্য অ্যাকচুয়ালি ক্রোম্যাসিক ব্রিলিয়ান্ট ব্লু এই স্টেনটা ইউজ করা হয় এবং এই স্টেনটা ইউজ করে প্রোটিনের পজিশনগুলোকে দেখা হয়। আর একটা জিনিস যেটা বলা হয় যে অ্যাকচুয়ালি দেখো যখনই কোনো সময়, তাহলে এটা হচ্ছে ডিএনএ সেপারেশন একটা টেকনিক এবং ডিএনএ বা আরএনএ বা প্রোটিন সেপারেশন একটা টেকনিক। তাহলে এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমরা যেমন ডিএনএ সেপারেশন করতে পারি, সেরকমই যখন কোনো ব্যাকটেরিয়ার মধ্যেতে, মানে কোনো ব্যাকটেরিয়ার মধ্যেতে ইনসুলিনের ডিএনএটা ঢুকিয়ে দিয়েছি, এবার বায়োরিঅ্যাক্টর, এগুলো হচ্ছে বায়োরিঅ্যাক্টরের মধ্যে ইনসুলিন প্রোডাকশন করছি, মানে ব্যাকটেরিয়াটাকে গ্রো করাচ্ছি। গ্রো করানোর পর যখন ব্যাকটেরিয়া থেকে ইনসুলিনটা বার করতে যাব, তখন ব্যাকটেরিয়ার সমস্ত স্ট্রাকচারগুলোকে নষ্ট করে দেওয়া হয়। তখন সেখান থেকে যখন আমি ইনসুলিন প্রোটিনটা এক্সট্রাক্ট করতে যাব, তখন দেখো প্রোটিন সেপারেশনের জন্য ওয়েস্টার্ন ব্লটিং আছে। তাহলে সেই ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক অ্যাপ্লাই করে আমরা ইনসুলিন প্রোটিনটাকে সেপারেট করব, তাতে দেখা যাবে যে আমার মানে ওই পদ্ধতিতেই অ্যাকচুয়ালি ইনসুলিন প্রোটিনটা, কারণ সেই সময় তো ব্যাকটেরিয়ার দেহের ভেতরে অন্যান্য প্রোটিনও আছে, তাহলে সেই প্রোটিনগুলোর থেকে ইনসুলিনটাকে দেখো এক্সট্রাক্ট করে আমি বার করতে পারি। ঠিক সেরকমই অ্যাকচুয়ালি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে আমি বলছি আরএনএটাকে সেপারেট করব। তো আরএনএ সেপারেশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নর্দার্ন ব্লটিং ইউজ করতে পারি। তো এইভাবেই বিভিন্ন জায়গায় সাউদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং বা ওয়েস্টার্ন ব্লটিং এগুলো ইউজ করা হয়। ইস্টার্ন ব্লটিং বলে কিন্তু কিছু নেই। এবার দেখো অন্যদিকে যেটা আসছি যে কালচার, যখনই আমরা কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যেতে অ্যাকচুয়ালি দেখো যে ওই রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করিয়ে দিয়েছি, এবার সেটাকে কালচার করতে হবে কারণ ইনসুলিন প্রোডাকশনের জন্য। তো সেই জন্য দেখা যায় কিছু বায়োরিঅ্যাক্টর ওখানে ইউজ করা হয়। বায়োরিঅ্যাক্টরগুলো কীরকম হয়, যে একটা ধরো স্টিলের কন্টেনার, এই যে যেমন দেখাচ্ছে স্টিলের কন্টেনার, এর ভেতরে তো এরকম অ্যাগার জেল বা খাবার দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে বাইরে থেকে অক্সিজেন, সেখানে অক্সিজেন পাম্প লাগিয়ে দিয়ে অক্সিজেনের পরিমাণ বাড়ানো হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাজিটেশন একটা সিস্টেম লাগানো আছে, যেখানে প্রপেলার বা ব্লেড আছে যেটা ঘুরছে হালকা করে এবং সব জায়গাতে অক্সিজেন, খাবার এবং সেখানে ব্যাকটেরিয়াগুলোকে কখনো প্রেসিপিটেট হয়ে জমতে দিচ্ছে না, অ্যাকচুয়ালি এখানে চারপাশে খাবারের মধ্যে ওদেরকে ভাসিয়ে রাখছে, যার জন্য ওদের গ্রোথ যেটা সেটা বাড়ছে। অন্যদিকে দেখো এখানেতে ফিডিং পাম্প, এই রাস্তা দিয়ে খাবার দেওয়া হচ্ছে এবং এই সাইড দিয়ে এর কেমিক্যাল যে চেঞ্জ বা পিএইচের যে চেঞ্জ, সেগুলো দেখো এই সেন্সার বা সিস্টেম মনিটরের মাধ্যমে দেখা হচ্ছে যে কোনো রকম পিএইচ চেঞ্জ হচ্ছে কিনা বা কিছু।
এবার এখানেতে প্রচুর হিট জেনারেট হয়, সেই কারণে দেখা যায় এখানে থার্মাল জ্যাকেট লাগানো থাকে যাতে এই রিঅ্যাক্টরগুলো বাস্ট না করে যায়। এবার এরকম অবস্থায় মানে এটাকে রেখে দেওয়া হলো। এবার যখন দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া বেশ কিছুটা বেড়ে গেল, যে বেশ কিছুটা বেড়ে গেছে, তখন কিছুক্ষণের জন্য এই এখানে এয়ার পাম্প বা ধরো এই যে এখানেতে এই অ্যাজিটেশন যে সিস্টেম যেটা রয়েছে, যেটা প্রপেলারটা ঘুরছে, সেগুলোকে স্টপ করে দেওয়া হয়। আস্তে আস্তে ব্যাকটেরিয়াগুলো নিচের দিকে প্রেসিপিটেট হয়ে যায়। তখন বেশ কিছু ব্যাকটেরিয়াকে এই ইফ্লুয়েন্ট দিয়ে এটা বার করে নেওয়া হয়, দিয়ে আবার সেখানেতে নতুন করে খাবার দেওয়া হয়, দিয়ে আবার কিছু ব্যাকটেরিয়া এখানে থেকে গেল, সেগুলোকে আবার বায়োরিঅ্যাক্টরে বাড়ানো হয়। এবার দেখো দুটো মেথড হয়, একটা হচ্ছে ব্যাচ প্রসেস। এই পদ্ধতিতে দেখো ব্যাকটেরিয়াকে গ্রো করানো হচ্ছে এবং ব্যাচ প্রসেসে গ্রো করানো হয়, যে ক্ষেত্রে ধরো খাবার দেওয়া হলো কন্টেনারের মধ্যে, দিয়ে ব্যাকটেরিয়াগুলোকে দিয়ে দেওয়া হলো, দিয়ে ব্যাকটেরিয়াগুলো গ্রো করানো হলো। যখন গোটাটা গ্রো করে গেল, গোটা এই কন্টেনারটাকে একদম খালি করে ব্যাকটেরিয়াটাকে মানে ব্যাকটেরিয়াটাগুলোকে নষ্ট করে ইনসুলিন প্রোডাকশন করে আবার নতুন করে প্রসেস স্টার্ট হচ্ছে। আর কন্টিনিউয়াস প্রসেস যেটা, এটাই বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। বড় বড় কন্টেনারের মধ্যে ব্যাকটেরিয়া কালচার করা হচ্ছে, নিচেতে আউটলেট আছে, কিছুক্ষণ বাদে বাদে হয়তো 1 ঘন্টা মানে ধরো 8 ঘন্টা বাদে বাদে বা 12 ঘন্টা বাদে বাদে একবার করে গোটা মেশিনারিগুলোকে স্টপ করে দেওয়া হচ্ছে, দিয়ে যখন ব্যাকটেরিয়াগুলো প্রেসিপিটেট হচ্ছে নিচে থেকে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া বার করে নেওয়া হচ্ছে, দিয়ে কিছু ব্যাকটেরিয়া রেখে দেওয়া হচ্ছে, কারণ সেগুলোই তো গ্রো করবে আবার, তো সেখানেতে আবার নতুন করে ফুড অ্যাড করে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে গ্রো করানো হচ্ছে। তো এই ধরনের প্রসেস যেটা হয় সেটাকে বলা হয় কন্টিনিউয়াস প্রসেস। তো ব্যাচ প্রসেসে দেখো প্রত্যেকবার নতুন করে ব্যাকটেরিয়া আলাদা করে হয়তো কালচার করা হচ্ছে ল্যাবেতে, সেখানে ব্যবহার করা হয়। আর কন্টিনিউয়াস প্রসেসে প্রসেসটা একসাথেই চালানো হয়। কন্টিনিউয়াস প্রসেসে কন্টিনিউয়াসলি যদি একই প্রোডাক্ট তৈরির ব্যাপার থাকে, কন্টিনিউয়াস প্রসেসই করা ভালো। আর যদি কোনো সময় দেখা যায় যে না, অ্যাকচুয়ালি চাহিদার উপর ভিত্তি করে আলাদা আলাদা বিভিন্ন প্রোডাক্ট হয়তো তৈরি করতে হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু ব্যাচ প্রসেস করা যেটা, সেটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ।